ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিউম্যান নিউট্রিশন বা পুষ্টি। পুষ্টি কীভাবে সম্পন্ন হয়, পুষ্টি কী জিনিস, পুষ্টির যে যতগুলো কনসেপচুয়াল থিওরি হোক প্লাস এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন, সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। পুষ্টি মানবদেহে অনবরত যে জৈবিক ক্রিয়াগুলো সম্পূর্ণ হচ্ছে, এই জৈবিক ক্রিয়া সম্পূর্ণ করার জন্য মানুষের খাদ্য গ্রহণ অত্যন্ত ভীষণভাবে জরুরি। খাদ্য গ্রহণের মাধ্যমেই মানবদেহে পুষ্টি সম্পূর্ণ হয়। এই খাদ্য গ্রহণ থেকে কীভাবে মানবদেহে পুষ্টি সংগ্রহ হয়? মানবদেহ পরিবেশ থেকে যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের মধ্যে সূর্য শক্তি স্থিতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। সেই স্থিতিক শক্তিটা আমাদের দেহে বিভিন্ন মাধ্যমে সেটা গতিশক্তি বা মুভমেন্টে পরিণত হয়, যেটা আমরা আমাদের বিভিন্ন জৈবিক কাজে ব্যবহার করি, আর সেটাই সংক্ষেপে বলা হয় পুষ্টি। তো চলো দেখে নেওয়া যাক পুষ্টির বিভিন্ন স্টেপ বা ধাপগুলো। এই পুষ্টি মানবদেহে 5 রকম উপায় সম্পন্ন হয়। 1, খাদ্য গ্রহণ, ইংলিশে বলা হয় এটাকে ফিডিং। 2, পরিপাক, এটাকে ইংলিশে বলা হয় ডাইজেশন। 3, শোষণ, যেটাকে বলা হয় অ্যাবসর্পশন। 4, আত্তীকরণ, এটাকে বলা হয় অ্যাসিমিলেশন। 5, যেটাকে নির্গমন বা ইংলিশে বলা হয় এঙ্গেজশন। তো এই 5 রকমভাবে প্রাণীদেহে পুষ্টি সম্পন্ন হয়। এবার আসা যাক পুষ্টির ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগে। পুষ্টি 2 রকমভাবে মানব দেহে সম্পন্ন হয়। একটা হচ্ছে জৈব পদ্ধতিতে বা জৈব পদার্থ, আর একটা হচ্ছে অজৈব পদার্থ, যেটা কিনা মানুষ সচরাচর গ্রহণ করে। তো এই জৈব পদার্থের মধ্যে যে সেকশনগুলো বা প্রকারভেদগুলো রয়েছে, সেগুলো হচ্ছে 1 নম্বরে কার্বোহাইড্রেট। 2 হচ্ছে প্রোটিন। 3, লিপিড বা লিপিডেরই একটা রূপ হচ্ছে ফ্যাট। অ্যান্ড 4 বা 4 নম্বর অংশটা হচ্ছে ভিটামিন। অজৈবর ভিতরে রয়েছে দুটো সেকশন, সেটা হচ্ছে 1, মিনারেলস এবং 2 নম্বরে রয়েছে বা সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়াটার বা জল। তো এই হচ্ছে মানবদেহে পুষ্টি সংগ্রহের যে দুটো বিষয়, জৈব আর হচ্ছে অজৈব। আর মানবদেহে 5 রকমভাবে পুষ্টি সংগৃহীত হয় বা সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে এই 5 রকমভাবে। তো আর যে দুই প্রকার রয়েছে, সেটা হচ্ছে জৈব অজৈব। 1 হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অথবা ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এটা হচ্ছে অজৈবর মধ্যে। তো আমাদের সবথেকে পরীক্ষায় বেশি কোশ্চেন হয় এই যে পোর্শনটুকু এখান থেকে। তো চলো এক নজরে দেখে নিই। প্রথমে আসা যাক কার্বোহাইড্রেট সম্পর্কে। কার্বোহাইড্রেট এই নামের মধ্যেই রয়েছে এর অণুগুলো। কি অণুগুলো রয়েছে? 1 রয়েছে কার্বন, 2 হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড 3 হচ্ছে অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে কার্বোহাইড্রেটটা গঠিত। এবার আসা যাক পরীক্ষায় যেটা সবথেকে বেশি আছে, এর অণুর অনুপাতটা। সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা সরল উপাদান হচ্ছে C6H12O6। তোমরা সবাই জানো এটাকে গ্লুকোজ নামে পরিচিত, গ্লুকোজ বলা হয়। এই C6H12O6 এর যদি আনুপাতিক হার আমি দেখি, তাহলে দেখা যায় 1:2:1 অনুপাতে হয়। কিভাবে আসে সেটা এইভাবে আসে যে কার্বনের 6, হাইড্রোজেনের 12 আর হচ্ছে অক্সিজেনের 6 বা 6। তো দেখো 6:12:6 যদি আমি নিই, তাহলে কাটাকুটি করে এটা 1:2:1ই হবে। তো এটাকেই বলা হয় কার্বোহাইড্রেটের আনুপাতিক ভাগ। এটা পরীক্ষায় ভীষণভাবে আসে।
তো এই কার্বোহাইড্রেট মানবদেহে সবথেকে গুরুত্বপূর্ণ দরকারি একটা পদার্থ। এটা মানুষের টোটাল যে শক্তি তার 50% থেকে 80% শক্তি এই কার্বোহাইড্রেট গ্রহণের ফলেই আসে। তো এই কার্বোহাইড্রেট অংশটা মানবদেহ যেভাবে সংগ্রহ করে সেটা বিভিন্ন শাকসবজি, ফলমূল, যে কোনো ম্যাক্সিমাম যা আমরা সারাদিনে গ্রহণ করি তার ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট চাল, গম, ডাল, বিভিন্ন সব জায়গায় সর্বত্রই কার্বোহাইড্রেট পাওয়া যায়। এই কার্বোহাইড্রেটটা মিষ্টি জাতীয় প্রকৃতির, হালকা মিষ্টি মিষ্টি লাগে যে খাদ্যগুলো, সেগুলোর ভিতরে সবগুলোর ভিতরে এই কার্বোহাইড্রেট রয়েছে। তো আলু এমনই একটা পদার্থ যেটা কিনা সব রকমের মিনারেলসগুলো বা প্রোটিনের থেকে শুরু করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুই পাওয়া যায়। তো আলু এই জন্যই খুব বাজারে সচরাচর। আলুটা খেলে মানুষ অনেক দিন, কিছু না খেলেও একমাত্র আলু খেয়েই অনেক দিন মানুষ বেঁচে থাকতে পারে, অনেকটা হিরো আলমের মতো মনে হয়। আমার তো মনে হয় যে আলু খেয়েই বাঁচে। ঠিক আছে, 50% থেকে 80% মানবদেহের যে শক্তিটা সেটা আসে এই কার্বোহাইড্রেট খেয়ে। তো কার্বোহাইড্রেট আনুপাতিক ভাগগুলো হয়ে গেল। এবার আসি এই কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য, যেটা 1 গ্রাম বা 1 গ্রাম ইজ ইকুয়াল টু 4.2 কিলো ক্যালোরি শক্তি আমাদের প্রদান করে এই কার্বোহাইড্রেট। 1 গ্রাম, এটা অনেকবারই কোশ্চেন এসেছে যে 1 গ্রাম সমান 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। মনে রাখবে 4.2 কিলো ক্যালোরি শক্তি কার্বোহাইড্রেট থেকে আমরা পেয়ে থাকি। তো এবার আসি এই কার্বোহাইড্রেট এর শ্রেণীবিভাগ। চলো দেখে নেওয়া যাক এই কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা। এই কার্বোহাইড্রেটটা সাধারণত 3 রকমের হয়। 1 মনোস্যাকারাইড, 2 ডাইস্যাকারাইড, 3 পলিস্যাকারাইড। আমি এখানে লিখছি, 1 হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। 2 হচ্ছে ডাইস্যাকারাইড, 3 হচ্ছে পলিস্যাকারাইড। এই যে 3 প্রকার কার্বোহাইড্রেট রয়েছে এর ভিতরে সবথেকে সরলতম অণুর গঠন যেটা, সেটা হচ্ছে মনোস্যাকারাইড, আর সবথেকে জটিলতম অণুর গঠন হচ্ছে পলিস্যাকারাইড। তো এসএসসি সিজিএলে আসা কোশ্চেন যে কার্বোহাইড্রেটের এমন কোন শ্রেণীবিভাগ আছে যার জৈব অণুর গঠন অধিকতর জটিল। তো অ্যান্সার নিয়েছে পলিস্যাকারাইড। আমাদের সায়েন্সের ভাষায় পলি কথার অর্থ হচ্ছে 2 বা ততোধিক, ডাই কথার অর্থ হচ্ছে 2, আর মনো কথার অর্থ হচ্ছে 1, সিঙ্গেল। তো যখনই সায়েন্সের কোনো ভাষায় মনো কথার উল্লেখ হবে তখনই তোমরা মনে রাখবে মনো কথার অর্থ হচ্ছে 1, ডাই কথার অর্থ 2, পলি কথার অর্থ 2 বা ততোধিক। তো মনোস্যাকারাইড কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এর ভিতরে যে অংশগুলোই আসবে তাদের অণুর গঠন 1 অণু বিশিষ্ট হবে। তো দেখে নাও এবার এই মনোস্যাকারাইডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এই মনোর মধ্যে আসে, প্রথম নাম্বারে আসে গ্লুকোজ, সেকেন্ড নাম্বারে আসে ফ্রুক্টোজ, আর তৃতীয় নাম্বারে আসে গ্যালাক্টোজ। তো গ্লুকোজ 1, 2 হচ্ছে ফ্রুক্টোজ 2, আর 3 নম্বরে আসে গ্যালাক্টোজ। এই 3 রকম আসে মনোস্যাকারাইডের মধ্যে। আচ্ছা, এবার আসা যাক ডাইস্যাকারাইডের মধ্যে কি কি আসে। সুক্রোজ আছে, ল্যাকটোজ আছে এবং মল্টোজ আছে। সুক্রোজ, ল্যাকটোজ, আর থার্ড নাম্বার হচ্ছে মল্টোজ। আর পলিস্যাকারাইডের মধ্যে দুটো এর ভাগ, সেটা হচ্ছে 1 হচ্ছে স্টার্চ, আর 2 হচ্ছে সেলুলোজ। তো এগুলো সবই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো সেটা আমি বাংলায় লিখে দিয়েছি। তো একই তো ব্যাপার, বাংলিশ হয়ে গেল না একবারে। তো দেখো মনোস্যাকারাইড এই গ্লুকোজ সবথেকে সরলতম অণু, যেটা কিনা প্রায় খাদ্যই উপস্থিত থাকে গ্লুকোজ অণু। আচ্ছা,
এবার আসি এই ফ্রুক্টোজটা শুনে ফ্রুক্টোজ মানে ফ্রুট থেকেই ফ্রুক্টোজ এসছে, তার মানে কি এই ফ্রুক্টোজ যেটা পাওয়া যাবে সেটা ম্যাক্সিমাম ফলেই পাওয়া যাবে, ফল থেকে। আর ফল ফুল এগুলো থেকে, ফুলের থেকে কী নেওয়া হয়? মধু, তাহলে মধুও ফ্রুক্টোজের মধ্যে চলে আসবে। মধুটা, এই ফ্রুক্টোজটাই হচ্ছে একমাত্র একটা সুমিষ্ট মনোস্যাকারাইড। মনে রাখবে এই ফ্রুক্টোজটা একমাত্রই একটা সুমিষ্ট মনোস্যাকারাইড। গ্যালাক্টোজটা হচ্ছে ল্যাকটোজের পরিপাকে উৎপন্ন হয়। এই ল্যাকটোজের পরিপাকে উৎপন্ন হয় গ্যালাক্টোজ। আবারও বলছি, ল্যাকটোজের পরিপাকে উৎপন্ন হয় গ্যালাক্টোজ। এবার আসা যাক ডাইস্যাকারাইডে বা 2 অণু গঠন বিশিষ্ট এই যৌগগুলোতে। সুক্রোজটা হচ্ছে 2 অণু কি কি? 2 অণু হচ্ছে 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ। 1 অণু গ্লুকোজ আর 1 অণু ফ্রুক্টোজ এর সমন্বয়ে গঠিত হয় সুক্রোজ। সেকেন্ড নাম্বার আসা যায় ল্যাকটোজ হচ্ছে 1 অণু গ্লুকোজ আর 1 অণু গ্যালাক্টোজ। যে দুটোই জি হয়ে গেল, জি আর জি হয়ে গেল, একটা হচ্ছে গ্লুকোজের সংকেত, একটা গ্যালাক্টোজের সংকেত। ঠিক আছে, গুলিয়ে ফেলো না জানো। তো এবার আসা যায় মল্টোজটার গঠনটা হচ্ছে সির্ফ 2 অণু গ্লুকোজ নিয়ে তৈরি। 2 অণু গ্লুকোজ নিয়ে এই সুক্রোজটাকে বলা হয় টেবিল সুগার। মনে রাখবে এটাকেই বলা হয় টেবিল সুগার নামেও এটাকে বলা হয়, বা চিনি শর্করা যেটাকে বলা হয় সুক্রোজটা। আচ্ছা, এবার আসা যাক এই যে গ্লুকোজটা, এই যে প্রথমে যেটা আমি লিখেছিলাম, এটা মানুষের তাৎক্ষণিক শক্তি প্রদান করে, কিন্তু এটা মানুষকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে। এবার আসা যায় পলিস্যাকারাইড, স্টার্চ বা সেলুলোজ। সেলুলোজে এই স্টার্চের মধ্যে আমরা এই স্টার্চটা কোথা থেকে পাই? ভাত, গম, চাল এগুলোর থেকে স্টার্চ পাই, স্টার্চ আমরা গ্রহণ করি। এই স্টার্চটার আমি যদি সেকশন করি তো 30% একটা সেকশন করলাম, আর হচ্ছে 70% একটা সেকশন করলাম। এই 30% আমাদের যখন আমরা খাই, আমাদের মুখের ভিতরে টায়ালিন নামক যে উৎসেচক রয়েছে তার মাধ্যমে সেই স্টার্চ খাদ্যের 30% পরিপাক হয়, এবং বাকি যে 70% থাকে সেটা আমাদের পেটের নিচের পোর্শনে ক্ষুদ্রান্ত নামক একটা জায়গা আছে, সেই ক্ষুদ্রান্তে অ্যামাইলেজের সাহায্যে এই 70% আমাদের পরিপাক হয়। তো স্টার্চের ক্ষেত্রে বলে দিলাম। এবার এই সেলুলোজে আসি। সেলুলোজ কিন্তু উদ্ভিদজাত, এই সেলুলোজটা পাই উদ্ভিদ থেকে, উদ্ভিদজাত, তাই তো? এই সেলুলোজ মানব দেহের ডাইজেশন ক্ষমতায় সেলুলোজ কিন্তু আসে না। সেলুলোজ অন্যান্য প্রাণীরা যেমন গরু, ছাগল এরাই সেলুলোজ ভালো হজম করতে পারে, মানুষ খুব একটা হজম করতে পারে না। তো সেলুলোজটা মানুষের খাওয়া উচিত না। সেলুলোজ গরু, ছাগল এগুলোর জন্যই ঠিক আছে, ওরাই খায়। যেমন সেলুলোজ কাগজ তৈরি হয় তন্তু জাতীয়, মানে ফাইবার কোয়ালিটির, ফাইবার টাইপের, তাই না? ফাইবার টাইপের। এইবার এই ফাইবার টাইপের যে তন্তুগুলো আছে এগুলো হজম করার ক্ষমতা মানুষের নেই। তো সেই জন্য একমাত্র প্রাণী যারা গরু, ছাগল এরাই এগুলো হজম করতে পারে। টাকা, নোট, এই জন্য দেখবে ছাগল মাঝে মাঝে টাকাও খেয়ে ফেলে তোমার, ঠিক আছে? টাকা খেয়ে ফেলবে, কাগজ এগুলো খেয়ে ফেলে, কিন্তু ওরা হজম করতে পারে, মানুষ পারে না। সো স্টার্চ হয়ে গেল, সেলুলোজ হয়ে গেল, এদিকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, স্টার্চ, সেলুলোজ। আচ্ছা, এবার আসা যাক এটা হচ্ছে কার্বোহাইড্রেটের প্রকারভেদ হয়ে গেল। এবার কার্বোহাইড্রেটের পরে আসে হচ্ছে প্রোটিন। কার্বোহাইড্রেটের পরে কি আসে? প্রোটিন আসে। এবার আমরা আলোচনা করব প্রোটিন সম্পর্কে। এবার আমাদের আলোচনা প্রোটিন সম্পর্কে। প্রোটিন এটাকেই বলা হয় বডি বিল্ডিং সাবস্টেন্স। দেখবা যারা জিম টিম করে তাদের জন্য প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য, যেটাকে বিভিন্ন জিম ট্রেনাররা রেফার করে যে প্রোটিনটা বেশি পরিমাণে খাও।
তোমার বডির গ্রোথটা হয়, মাসেলের গ্রোথ হয়, তো সেসব জিনিস পরে। তো প্রোটিন মানবদেহের 25% থেকে 15% মানে 15% থেকে 25% পর্যন্ত শক্তি প্রদান করে হচ্ছে শরীরের যে টোটাল যে 100% শক্তি, তার মধ্যে 15% থেকে 25% শক্তি প্রদান করে প্রোটিন। তো এটাকে বলা হয় বডি বিল্ডিং সাবস্টেন্স, বা শরীরের গাঠনিক যে ইউনিটটা, শরীরের গঠনের জন্য এই প্রোটিনটার খুবই দরকার আছে। তো এবার আসা যাক এই প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য। 1 গ্রাম প্রোটিনের দহনে 4.1 কিলো ক্যালোরি শক্তি পায় শরীর, 4.1 কিলো ক্যালোরি। এটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু। এবার আসা যাক প্রোটিনের আবিষ্কারক। প্রোটিনের আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মুলার। প্রথমেই আবিষ্কার করেন বিজ্ঞানী মুলার, তারপরে নামকরণ করেন বার্জেলিয়াস, এবং এর যে গঠন সেটা দেখান বিজ্ঞানী পাওলি। এই তিনজন পরীক্ষা নিরীক্ষা করে এই প্রোটিনের নামকরণ, আবিষ্কার এবং এর গঠন আবিষ্কার করেন। তো এবার আসা যাক এই প্রোটিন 2 রকমের, একটা হচ্ছে আলফা কেরাটিন আর 2 বিটা কেরাটিন। তো আলফা কেরাটিনটা কি? আলফা কেরাটিনটা মানুষের চুল, নখ, গরুর শিং, চুল, নখ এগুলোতে পাওয়া যায় আলফা কেরাটিন। আর বিটা কেরাটিনটা একমাত্র আছে সেটা হচ্ছে মাকড়সার জাল, স্পাইডার নেট, মাকড়সার জালে। তো মাকড়সার জালে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন কোথায় কোথায় থাকে একবার দেখে নাও। সবই পরীক্ষায় আসা কোশ্চেন, তো সবসময় বলা সম্ভব হয় না যে কে কোন পরীক্ষায় কোন কোশ্চেন এসেছিল। তো এগুলো যা আলোচনা হচ্ছে সবই খুবই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় আসা কোশ্চেনই আলোচনা হচ্ছে। তো চলো এরপরে দেখে নেওয়া যাক প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়, এবং 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয় বলে একে ম্যাজিক 20 বলা হয়। এই যে 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড, এটাকে সংক্ষেপে ম্যাজিক 20 বলা হয়। তা এটাও পরীক্ষায় আসা কোশ্চেন যে ম্যাজিক 20 কোথায় দেখা যায়? তো প্রোটিনে দেখা যায় ম্যাজিক 20, প্রোটিনে দেখা যায়। এবার আসা যাক এই যে প্রোটিনটা কোন কোন জায়গায়, কোন কোন উৎস থেকে খুব পরিমাণে প্রোটিন আমরা পাই এবং কি নামে প্রোটিন পাই সেটা দেখে নাও। এই প্রোটিনটাও খুব পরীক্ষায় আসছে যে দুধ থেকে কেসিন নামক প্রোটিন পাওয়া যায়, গম থেকে গ্লুটিন পাওয়া যায়, হাড় থেকে অক্সিন পাওয়া যায়, ডাল থেকে প্রোলেমিন পাওয়া যায়, রক্ত থেকে গ্লোবিউলিন পাওয়া যায়, ডিম থেকে অ্যালবুমিন পাওয়া যায়, আর অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন পাওয়া যায়। এই যে কয় প্রকারের কথা আমি বললাম তোমাদের, এই যে প্রোটিনের উৎস এবং কি প্রোটিন পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা থেকে অনেক শর্ট কোশ্চেন তৈরি হয়। তো সেগুলো আমি বলে দিলাম, তোমরা এখান থেকে লিখেও নিতে পারো, কিংবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে লিখেও নিতে পারো, সেটা তোমাদের উপরে। তো এবার আসা যাক এই প্রোটিনের অভাবে যে অভাবজনিত লক্ষণ বা কি হয়। তো সবথেকে বেশি পরীক্ষা আসে এই দুটো রোগ সম্পর্কে। একটা হচ্ছে ম্যারাসমাসকে আমি ম্যারামাস লিখে দিয়েছি, তো ম্যারাসমাস। আর হচ্ছে 2 হচ্ছে কোয়াশিকর। তো এই ম্যারাসমাস রোগটা হয় 1.5 বছরের কম বাচ্চাদের, 1.5 বছরের কম বয়সী যারা বাচ্চা তাদের ম্যারাসমাস, শরীর আঁকা বাঁকা, হাত বাঁকা হয়, পা বাঁকা হয়, এই টাইপের হয়। তা এটা কিসের জন্য হয়? ম্যারাসমাস প্রোটিনের অভাবজনিত লক্ষণের ফলে, প্রোটিনের অভাবের কারণেই ম্যারাসমাস রোগটা হয়। এবার আসা যাক কোয়াশিকরটা হয় 1.5 বছরের বেশি বয়সী বাচ্চাদের। এর লক্ষণটা কি? কোয়াশিকর রোগটা হয় 1.5 বছরের বেশি বাচ্চাদের, এবং এই 1.5 বছরের বেশি বাচ্চাদের তো স্বাভাবিকভাবে ভুঁড়ি হয় না, ওরা ফিটফাটই থাকে, কিন্তু এই বাচ্চাগুলোর ভুঁড়ি হয়ে যাবে, এদের গ্রোথ হাইট কম হবে। তো সব কিছুতেই প্রবলেম।